এই হাতটা যদি শিক্ষা দেওয়া যায়, বিশ্বাস করেন আম্মা, এই হাতটা আর ভুলে পড়বে না। দেখি আম্মা হাতটা, আরে দেখি না। এই আর কখনো এই হাত ভুলে যাবে? আমি মরে গেলাম, ছেড়ে দিব তোরে না। এই তোরে ছেড়ে দিব, তোর একদম জামা শেষ করে ফেলবে। হ্যাঁ এই তোর সাহস কত বড়? হ্যাঁ তুই আমার শৈলী হয়ে দেখিস না? হ্যাঁ তোর এখন কি আছে? ডাক ডাক তুই ছেলেকে, দেখে চল দেখে। হ্যাঁ ডাক কি? হ্যাঁ আজকে তোর তো আমি শেষ শেষ। বৌমা বৌমা আমাকে আর বেরো না, ছেড়ে দাও বৌমা। বৌমা আমি মরে গেলাম। ছেড়ে দিব তোরে না? এই তোরে ছেড়ে দিব, তোর একদম জামা শেষ করে ফেলবে। হ্যাঁ এই তোর সাহস কত বড়? হ্যাঁ এই শাড়িটা 3 ঘন্টা আগে থেকে কাছে ভিজায় রাখছিস, এখন পর্যন্ত শাড়িটা কাঁচা হয়নি কেন? হ্যাঁ তুই জানিস এই শাড়ির দাম কত? এই ফকিরের বাচ্চা তুই জানিস এই শাড়ির দাম কত? হ্যাঁ 7,000 টাকা দামে এই শাড়িটা কিনছি। ফকিরের বাচ্চা তোর ক্ষমতা আছে এই শাড়ি কিনে দেওয়ার, আর তুই এই শাড়িটা 3 ঘন্টা যাবত ভিজায় রাখছিস। কি চাস কি? হ্যাঁ তুই ইচ্ছা করে এইগুলা করছিস না? আমার সাথে শত্রুতাই করে এইগুলা করছিস যেন আমার শাড়িটা নষ্ট হয়ে যায়। এই তুই কি ভাবছিস তুই আমার শাড়িটা নষ্ট করবে? আমি তোর ছেড়ে কথা বলবো? বৌমা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এটা করিনি। সকালবেলা উঠে তোমাকে কফি দিলাম, নাস্তা দিলাম, তারপরে সারা উঠান ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন পরিষ্কার করে আবার রান্না করতে গেছি। তোমাকে যদি এবার ঠিক মতো দুপুরের খাবার না দিই, তুমি তো আবার আমাকে মারবে। এই কথাই কথাই এত ভাবনা কই পাস? হ্যাঁ কি কাজ করছিস? এই নাস্তা দিছিস, রান্না করছিস, এই টুকু তোর এত সময় গেছে, এই টুকু এত সময় গেছে। হ্যাঁ কি? হ্যাঁ এত ভাবনা কোত্থেকে পাস তুই বল? বৌমা এটা বাহানা না, আমি মনে করছি যে ভাত টাত রান্না করে তারপরে শাড়িটা কেসে মেলে দেবো। আমার একটু দেরি হয়ে গেছে বৌমা, আমি এক হাতে কত কাজ করব। ও একটু সময় না? এই বুড়ি 3টা ঘন্টা সময় চলে গেছে, তুই এখনো বলছিস একটু সময়? তুই জানিস এই শাড়ির 12টা তুই বাজাই দিছিস? তুই এই শাড়িটা যেভাবে নষ্ট করছিস না, তুই কি ভাবতেছিস তুই আমাকে এইসব বাহানা দিবি আর আমি তোরে ছেড়ে দিব? না, তোর তো আমি এত সহজে ছাড়বো না। তোরে আজকে আমি এমন শিক্ষা দিব যে সারা জীবন তোর আমার কথা মনে থাকবে। আমার কাছে তোর দেরি হয় না, আজকে তোরে আমি বোঝাচ্ছি, দাঁড়া তোর একদিন কি আমার একদিন। বৌমা আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। তুমি যখন যেটা বলবে আমি তখনই সেটা করে দেব। তুমি বিশ্বাস করো আর কখনো এমন হবে না। আমি এখনই তোমার শাড়িটা ধুয়ে দিচ্ছি বৌমা, দয়া করে তুমি আমাকে আর মেরো না। এই বয়সে আমার আর মার সহ্য হয় না বৌমা। ক্ষমা না? তোরে ক্ষমা করছি, এই তোর ক্ষমা করছে শাড়ির 12টা বাজে, এখন এখন ক্ষমা চাচ্ছিস? তুই ভাবছিস কি? তুই ভাবছিস কি? তুই ক্ষমা চাবি? ক্ষমা চাবি আমি তোর ক্ষমা করে দেবো? এই আর কত আর কত বল আর কত? এই সংসারে খাবি দাবি আর অন্যায় করে যাবে আর বলবে কি গেছে কি যে ক্ষমা করে দাও? তুই কি ভাবছিস তুই ইচ্ছা করে করে সব কিছু করবে, ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যায়? এই তোর কি করবো কত? ইচ্ছা হচ্ছে না তোরা এই বালতির মধ্যে দিয়ে শাড়িটা যখন খাচ্ছে তোরা ওইভাবে খাচ্ছি আমি। এই শাড়ি খাঁচার কথা বললি না? এই শাড়িটা তুই এখন খাসবি, তবে খাঁচার পর আমার শাড়িটা যদি ঠিক না থাকছে রে, তাহলে তোরে দেখিস আমি কি করি, একদম চাবি মেরে ফেলবো তোরে আমি। তুই আমার চিনিস না? না কি ভাবছিস তোর গায়ে হাত তুলি তোরে মারি, তোর এই বাড়ি থেকে তাড়াই দিলার জন্য তুই কি ভাবছিস? হ্যাঁ তুই যা খুশি তাই করবি না? তোর দিন দিন অনেক সাহস বেড়ে গেছে, কিন্তু না তোর সাহস তো আমি বাড়তে দেবো না। বাড়তে দেবো আর আমার সাথে এরকম করবি? হ্যাঁ এই যে আমাকে টাকা টাকা, এই শাড়িটা ভদ্র মানুষের মতো এখন নিজে খাসবি। আর যে শাড়ির এক বিন্দু পর রং উঠছে বা কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে রে, তোর খাওয়া তো বন্ধ, সাথে এই বাড়ি থেকে তোকে আমি চিরবিদায় করবো। যা যা। এই শাড়ি নিয়ে আমি পারি মাঝে মাঝে ইচ্ছা করছে ওরে যে আমি কি করবো, আমার দিল এত দামি শাড়িটা নষ্ট করে। সুসনা, সুসনা। আরে কে? আরে মা আমি। আব্বা আসো আসো ভিতরে আসো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তুই কেমন আছিস মা? এই তো ভালো আছি, তোমাকে দেখার পর এখন আরো বেশি ভালো লাগছে। কতদিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আসো না, অনেকদিন পরে আজকে আসলা। মারে সময় পাইনি তো, বুঝিস না আমি একা মানুষ না, কি করে আসি। শোনো আব্বা, সময় তো কেউ পায় না, এর মধ্যে সময় বের করে আসতে হয়। আর তাছাড়া তুমি যে রাস্তায় আসলা
তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমার কোনো অসুবিধা হয় নাই, আমি সুন্দরভাবে চলে আসছি। আচ্ছা, মা কেমন আছে? তোর মা ভালোই আছে। তো তুমি মাকে নিয়ে আসলে না কেন? শোন, তোর মাকে সঙ্গে করে যে নিয়ে আসবো, দুইজন চলে আসলে তো বাড়িটা খালি হয়ে যায়, বুঝিস না? এই জন্য বললাম যে আমি ঘুরে আসি, তারপরে তুমি আবার যায় অন্য দিনে যে বেড়ায় এসো, যার জন্য আমি সাথে নিয়ে আসিনি। আচ্ছা, বাড়িতে তালা মারে রেখে চলে আসতে পারতা। এক সময় তুমি আসলে মা আসে না, আর মা আসলে তুমি আসো না, এটা কেমন বলো তো? ঠিক আছে, পরবর্তীতে আসার সময় তোর মাকে সঙ্গে নিয়ে আসবো আমি। আচ্ছা ঠিক আছে, সেইটা তো বুঝলাম। তবে হ্যাঁ, এইবার এসে আবার বলো না যে বিকেলবেলা চলে যাব। এইবার যেহেতু আসছো, 2টা দিন কিন্তু আমাদের বাড়িতে থেকেই যেতে হবে, বুঝলা তো? এই দেখো, আবার মিষ্টি নিয়ে আইছো কিসের জন্য? মারে, তুই মিষ্টি পছন্দ করিস, যার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি। এই দেখো, পছন্দ করে তাতে কি হয়েছে? আরে এই সংসারটা তো আমার, আমার যখন যেটা খাইতে ইচ্ছা করে আমি তো তখন সেটাই খাই। শুধু শুধু তুমি টাকাগুলো নষ্ট করতে গেছো। আর তাছাড়া তুমি তার কুটুম বাড়িতে আসলে তোমার মেয়ের বাড়িতে আইছো, তার জন্য টাকা খরচ করে মিষ্টি কারণে নিয়ে আসতে হবে। শোনো, এইবার যা করছো করছো, এরপর থেকে কিন্তু আর কিছু হাতে করে নিয়ে আসতে হবে না, ঠিক আছে? আচ্ছা মা, তুই যেটা বলিস সেটাই হবে, কোনো সমস্যা নেই। এই দেখো, তখন থেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, কোথায় ভিতরে নিয়ে যাব না? আচ্ছা যাই হোক, চলো ভিতরে যাই কথা বলি। আচ্ছা মা, ধর মিষ্টিটা ধর, চল। আসো। আব্বা, কি হয়েছে? তুমি এরকম ফুসাচ্ছ কেন? মারে, তরকারির যে ঝাল হয়েছে, এই তরকারি মানুষে খায়, এত ঝাল হয়েছে আমার তো পেটে অসুখ হয়ে যাবে মা। তার মানে তুই পেট ভরে খাইতেও পারোনি? না, কিচ্ছু খাইতে পারিনি আমি, মুখে দিয়ে মনে হয় যেন আগুন। আমার এতটাই ঝাল লাগছে যে আমার একেবারে কলজেটা পুড়ে গেল। তুই তো জানিস আমি গ্যাসের রোগী, আমি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি। আব্বা, খুব কষ্ট হচ্ছে না? আমি তো জানি তুমি গ্যাসের রোগী, তুমি একদম ঝাল খাইতে পারো না। অথচ দেখো এই বুড়িটা, ইচ্ছা করে এত ঝাল দিচ্ছে। আসলে ওই বুড়িটা তো আমি ঠিকভাবে খাইতে দিই না, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোমার খাবারে এত ঝাল মিশাইছে যেন তুমি ঠিকভাবে খাইতে না পারো। আব্বা, তুমি চিন্তা করো না, তুমি তো মিষ্টি নিয়ে আসছোই, আমি ওই মিষ্টি তোমাকে এনে দিচ্ছি। দেখো, মিষ্টি খেলে সব ঠিক হয়ে যাবে। তারপর ওই বুড়িটারে তো আমি পরে দেখে নিচ্ছি। তুমি বসো, আমি এখনই মিষ্টি নিয়ে আসতেছি। এমা, তুই তাড়াতাড়ি যা তো, আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা। তাড়াতাড়ি যা। আম্মা, কি করতেছেন? এই তো ডাউল চড়াই দিছি বৌমা। ও, ডাউল চড়াই দিছেন? ও, আর রান্না কত দূর? এই যে ডাউলের জন্য গরম পানি করে রাখছি, এটা দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, এটারই শেষ। ও, তো বলতেছিলাম আম্মা, কালকে যে আপনি যে রান্না যে করলেন রাতে, হ্যাঁ, তো ওই যে খাবারটার মধ্যে মানে একটু লবণ কম হয়েছিল না? আমার তো মনে হয় সব ঠিকঠাকই দিছিলাম বৌমা। আর ঝালটা? ঝাল ঝালও তো পরিমাণ মতো দিছি বৌমা। তাই না? কিন্তু বুঝলাম না, আপনি পরিমাণ মতো দিলেন, অথচ আমি ঘরে যাই দেখলাম আমার আব্বা শুষাচ্ছে ঝালের ঠেলায়। আপনি জানেন না আমার আব্বা গ্যাসে ঢুকে, নাকি জেনে শুনে ইচ্ছা করে সেগুলো করছেন যেন আমার আব্বা খাইতে না পারে? না বৌমা, আমি ইচ্ছা করে কেন করব বলো? একটা মানুষের রিজিক নষ্ট করে কী লাভ? আর আমার মনে হয় তোমার আব্বা একটু ঝাল কম খায়, আমরা যে পরিমাণে খাই সেই পরিমাণটা ওনার কাছে বেশি হয়ে গেছে, তাই, তাছাড়া আর কিছু না। ও তাই না? তো বলছিলাম কি আম্মা, আপনি মাংসগুলো ভালো করে খাইছিলেন তো? এই বুড়ি, এই তুই কি ভাবছিস? হ্যাঁ, আমি কিছু বুঝি না? আমি খুব ভালো করে বুঝতে পারছি, তোরে আমি তো ঠিকভাবে খাইতে দিই না, তোরে সবসময় ভর্তা ভাত পান্তা এগুলো খাওয়াই না। তাই তুই কি ভাবছিস আমার আব্বা এসে ভালো মন্দ খাবে, সেগুলো তো তোর সহ্য নেবে না। এর জন্য তুই ইচ্ছা করে এতগুলা মরিচের গুঁড়া দিছিস যেন আমার আব্বা খাইতে না পারে। তুই তো খুব ভালো করে জানতিস আমার আব্বা গ্যাসের রোগী, তারপরে এইগুলো দিছিস যেন আমার আব্বা খাইতে না পারে। আর সেই মাংসগুলো তুই কি কাছে প্লেট ভরে নিয়ে সবগুলো নিজে গেলতে পারিস, তাই তো? কিন্তু শোন, তুই যেটা ভাবছিস সেটা তো হবে না। আমার আব্বা মাংস খাইতে পারলো না, উল্টা আমার বাপের বুক জ্বালাপোড়া করতেছিল, আর তুই সুন্দর করে মজা মারে খাবি আর সেটা আমি চোখের সামনে দেখবো? তা তো হতে পারে না। আজকে তোরে আমি বুঝাবো মজা করে খাওয়ার কি মজা। বৌমা, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ঝাল বেশি দেইনি বৌমা। তাই না? আচ্ছা ঠিক আছে আম্মা, ধরে বিশ্বাস করে নিলাম। তো বলছিলাম কি আম্মা, মাংসটা যখন রান্না করছেন কোন হাত দিয়ে রান্না করছেন? বৌমা, রান্না তো ডান হাত দিয়েই করি। ও আচ্ছা, এই হাত দিয়ে না? তো বলছিলাম কি আম্মা, এই হাত দিয়ে রান্না করার সময় মনে হয় একটু বেশি মরিচের গুঁড়া পড়ে গেছিলো, তাই না?
বুঝতে পারছি, আসলে হাতের তো কোনো দোষ নেই আম্মা। এই হাতটাকে অনেকদিন সাইজ করা হয় না তো, এর জন্য একটু ভুলে পড়ে গেছিল। এই হাতটার যে শিক্ষা দেওয়া যায়, বিশ্বাস করেন আম্মা, এই হাতটা আর ভুলে পড়বে না। দেখি আম্মা হাতটা, আরে দেখে না। এই আর কখনো এই হাত ভুলে দেবে? জ্বলে গেল, উড়ে গেল। বেশি করে জ্বলে পড়ো, হ্যাঁ? আমার বাপেরও না এরকম জ্বলে পড়ে গেছিল। দ্বিতীয় দিন যদি আর দেখছে হাতে একটু বেশি পড়ে গেছে না, সেই দিন এর চেয়ে কঠিন শিক্ষা দেবে। আল্লাহ, আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, আল্লাহ, গরম পানির মধ্যে আমার হাতটা ঠেসে ধরলো। বৌমা, এটা তুমি কি করলে বৌমা? আল্লাহ, আমি মরে গেলাম। আল্লাহ, আল্লাহ। মা, মা, আরে কি? সূচনা। আরে সোহেল, তুমি কি কেমন? ব্যাপার? তুমি হুট করে চলে আসলা যে? হুট করে কই? তোমাকে তো বলছিলাম যে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু কবে আসবো শুধু সেটাই বলছিলাম না। আরে সেটাই তো বলছি, আমি তো বুঝতে পারিনি তুমি হুট করে আজকে চলে আসবা। কেন, আমি আসাতে তুমি খুশি হওনি? আরে ধুর, খুশি কেন হব না, খুব খুশি হয়েছি। মা কোথায়? মা, মা তো ভিতরে। জানো তো আব্বা আসছে। মা, আম্মা, আরে দেখেন কে আসছে। আব্বা, দেখো তোমার জামাই আসছে। কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ঠিক মতো মনে হয় খাওয়া দাওয়া করো না, তুমি কিন্তু অনেক শুকায় গেছো। আরে আমি ঠিক আছি। আমি তো দেখতেছি তুই শুকাই গেছিস, আরো কালো হয়ে গেছিস। ঠিক মতো খাওয়া দাওয়া করিস নি নিশ্চয়ই। মা, আমি কোনোদিনও শুনলাম না বা কোনোদিনও দেখলাম না যে একজন মা তার সন্তানকে বলতেছে, বাবা তোর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, তুই অনেক ভালো আছিস। মায়ের চোখে সন্তানরা কখনোই স্বাস্থ্য ভালো হয় না, সুন্দরও হয় না। বাবা, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আল্লাহ অনেক ভালো রাখছে। তোমার কি অবস্থা এখন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা, তুমি হাত লুকায় রাখছো কেন? বাবা, মা, তোমার হাতে কি হয়েছে দেখি? না না, কিছু না বাবা। আরে বাবা আর বইলো না, আমি সব কিছু বলতেছি। আম্মা, হাতটা বের করেন, লুকানোর কি আছে? হ্যাঁ, তুমি জানো তো 2 দিন আগে আব্বা আমাদের বাড়িতে আসলো। আব্বার জন্য ভালো মন্দ রান্না করতে গেলাম। আম্মা আমাকে যায় বললো, বৌমা রান্নাটা আমি করবো। আম্মার আমি কত বুঝাইলাম, দেখেন আম্মা, রান্না করার দরকার না, আমি করতেছি। আম্মা তো নাসের বান্দা, আমার বিয়ে আসছে এতদিন পর, আর আমি রান্না করবো না তুমি করবা? শোনো বৌমা, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। এই দেখো, আমার নিজের হাতে রান্না করতে চায়, ওই যে মাংসটা হাতের উপর পরে হাতটা পুড়ে গেছে। আচ্ছা মা, তোমার বৌমা এত করে মানা করে, তারপরে তুমি সংসারে কাজ করো কেন? মা, তুমি সংসারে কাজ করবা কেন? তুমি এখন বসে বসে খাবা, নামাজ পড়বা, আমাদের জন্য দোয়া করবা। একদম ঠিক তাই তো, আমি আমারে কত বুঝাই, আম্মা এই সংসারে এখন কোনো কাজ করতে হবে না, কারণ এতদিন অনেক কাজ করছেন, এখন আমি এই বাড়ির বউ, আমি করবো সব কাজ, আপনি শুধু হুকুম করবেন। কিন্তু না, মা তো আমার কোনো কথাই শোনে না। এখন তুমি আসছো না, এখন মাকে তুমি কে কাছে বোঝাবা, আর আমার বিশ্বাস আমার ঠিক তোমার কথা শুনবে। মা, তুমি এই সংসারে কোনো কাজ করবা না, এই সংসারে যাবতীয় যা কাজ আছে তোমার বৌমা করবে। মা, তুমি শুধু তোমার বৌমাকে একটু সাহায্য করলেই হবে। মা, তুমি যদি কাজ করো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। দেখি মা, তোমার হাতটা। আচ্ছা, মার হাতটা এই অবস্থা হয়েছে, তুমি একটু ডাক্তারের কাছে নিয়ে গেলেও তো পারতা। আরে কাকে কি বোঝাচ্ছ? আম্মাকে কত আমি বোঝালাম, আম্মা চলেন ডাক্তারের কাছে নিয়ে যায়, বললো না। বললাম ডাক্তারের খবর দিয়ে বাড়ি পর আসুক, না বৌমা এইটুকু মাত্র পুষছে, কিচ্ছু হবে না। এখন তুমি আইছো না, এখন তোমার কথা ঠিক শুনবে। দেখছেন তো আপনি ছেলে আমাকে কি বলতেছে, আপনাকে বারবার বলছিলাম ডাক্তারের কাছে চলেন, আপনি তো আমার কোনো কথাই শোনেন না। এই দেখো সোহেল, তুমি কি বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? আমি বলি কি ভিতরেও চলো, আর জোর করে হলে পড়ো, আম্মা যদি আজকে না যায়, ডাক্তারকে আমি নিজে বাড়িতে ডেকে নিয়ে আসবো। চলো। আচ্ছা মা, ভেতরে চলো। আরে এইদিকে আয়। এই বুড়ি, এই কি? হ্যাঁ, আর একটু হলেই তো তুই তোর ছেলেকে সব সত্যিটা বলে দিতিস। কি পাইছিসটাকে? হ্যাঁ, ও হুট করে ছেলেকে দেখে ভাবছিস এটাই সুযোগ সব সত্যিটা বলে দি না, কিন্তু আমি থাকতে তো সেটা হতে দেবো না। তুই মনে হয় ভুলে গেছিস না? শোন, কি ভাবতেছিস? হুট করে ছেলেকে দেখলি খুশিতে আত্মহারা হয়ে গেছিস না? ছেলে আসতে এখন সব সত্যি কথা বলে দিবি, আর আমি সেটা বসে বসে দেখবো? আরে না, অতটা বোকা আমি না। শোন, তোর ছেলে তো আসছে মাত্র 2 মাসের জন্য,
2 মাস পর তো তোর ছেলে আবার বিদেশ চলে যাবে। তারপর তারপর তো সে আমার কাছেই রেখে যাবে তোকে। এখন তুই ভাব, তুই যদি সব সত্যি কথা তোর ছেলেকে বলিস, কি হবে? তোর ছেলে আমাকে মারবে, বোকাচোকা করবে। আচ্ছা নয় করলো, কিন্তু 2 মাস পর বাকি সময় কিন্তু আমার কাছেই তোকে থাকতে হবে। তখন আমি কি করবো জানিস তো? এখন তো তোকে সামান্য নির্যাতন করছি, তখন তোর এমন নির্যাতন করব যে তুই চিন্তাও করতে পারবি না। তাই যদি ভালো চাস না, তোর ওই মুখটা বন্ধ রাখ, বুঝতে পারছিস? আর এইটা বলার জন্য ওইখান থেকে তোর আমি হিরির করতে করতে এইখানে টেনে নিয়ে আসলাম। যদি তোর আমার মাঝখানে যে কথা হলো এটা যদি তোর ছেলে জানতে পারে না, তাইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আর হ্যাঁ, তোর সাথে যে আমার কোনো ঝামেলা আছে বা তোর যে আমি মারি অত্যাচার করি, এইটার জন্য তোর ছেলে ভুলক করে বুঝতে না পারে। আর বুঝতে পারলে তো বুঝতেইছিস, সব কেলমাতা আমার হাতেই। না না বৌমা, আমি আমার ছেলেকে কোনো কিছুই বলবো না। আমি চাই না আমি তোমাকে কোনো কিছু বলে দিলে আমার ছেলের সাথে তোমার অশান্তি হোক। আমার জীবনের বিনিময় হলেও আমি আমার ছেলের সংসারে শান্তি চাই। তুমি বিশ্বাস করো, আমি ওকে কিচ্ছু বলবো না, কোনো কিছু জানতেও দেব না। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি মা, অনেক বুদ্ধি হয়ে গেছে দেখতেছি। আম্মা যান, তাহলে যান, আপনার ছেলে এতদিন পর বিদেশ থেকে আসছে, যান ছেলের সাথে একটু গল্প করেন। আর চা বিস্কুট নাস্তা আমি নিয়ে আসতেছি। আরে চলেন আম্মা, আসেন। আচ্ছা সোহেল, তুমি এতদিন পর বিদেশ থেকে আসলা, কোথাও আমাকে একটু সময় দিবে না? নিজের মতো নিজেই সবসময় একা একা ঘুরতেছো, আমার নিয়ে ঘুরতে বের হবার না? আরে বাবা, আমি তো আসছি তোমাকে নিয়ে, অবশ্যই ঘুরবো। তোমাকে নিয়ে ঘুরবো, সিনেমা দেখবো। তুমি কি ভাবছো তোমাকে নিয়ে ঘুরবো না? সেটা তো দেখতেই পাচ্ছি। আমারে কি তুমি সময় দিচ্ছ? দিচ্ছ না তো। এমনি সময় বাইরে, আবার বাড়িতে থাকলেও দেখা যায় সবাইকে নিয়ে একটু ব্যস্তই থাকো। আমি বলি কি, আমাকে নিয়ে সত্যি কি কোথাও যাবে না? যাবো, কিন্তু আজকে তোমাকে নিতে পারছি না, জানো। আজকে অনেক দূরে যাইতে হবে। আমার এক ফ্রেন্ড কালকে প্রবাস থেকে দেশে আসছে। তোমাকে আমি বলছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ওইটা ও নিয়ে আসছে। কিন্তু আমি বললাম যে তুই আমার বাসায় এসে দিয়ে যা, না আমাকেই নাকি যাইতে হবে। এই সত্যি বলতেছো তুমি? হ্যাঁ, কি নিয়ে আসছো সেটা তো তুমি বলোনি। সেটা দেখার পরেই তো মানে বুঝবা। আর এখন যদি বলে দিই তাহলে তো সারপ্রাইজ দেওয়া হলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না। তুমি যেহেতু আমাকে সারপ্রাইজ দিবা, নিশ্চয় অনেক বড় কোনো গিফট হবে। আচ্ছা শোনো না, আমি বলছিলাম কি, তাহলে কেন দেরি করতেছো? তাড়াতাড়ি যাও না, যায় আমার গিফটটা নিয়ে আসো। আমার না মনটা কারণ উতলা উতলা হয়ে আসছে, কখন যে আমার সারপ্রাইজটা দেখবো। তোমাকে সারপ্রাইজ দিতে আমার না অনেক ভালো লাগে। আমি তোমাকে সব সময় এরকম সারপ্রাইজ দিতে চাই, জানো না। তোমাকে সারপ্রাইজ দিতে আমার না অনেক ভালো লাগে। হয়েছে, দিনের বেলা মানুষ আদিক খেতে করে নাকি? শোনো না, আমি বলি কি, এইখানে অপেক্ষা না করে এক কাজ করো। যেহেতু তোমার বন্ধু চলে আসছে, যত তাড়াতাড়ি যাবা তত তাড়াতাড়ি তো গিফটটা আনতে পারবা। আগে গিফটটা নিয়ে আসো, তারপর না হয় সব কথা হবে। তুমি ঠিকই বলছো, আর যাইতে হবে অনেক দূর, আমার আসতেও তো অনেক দেরি হতে পারে। আরে কত সময় লাগবে? এখন কত সময় লাগবে আমিও তো সঠিক বলতে পারছি না, কারণ আগে তো কখনো আমি ওই জায়গায় যাই নাই। তবুও তো 2-3 ঘন্টা। আরে তার সাথে বেশি লাগবে, হয়তো 7-8 ঘন্টা লাগতে পারে। তার মানে ফিরতে ফিরতে তোমার রাত হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি তো বাসায় আছি। তাছাড়া আব্বা আছে, হাম্মা আছে, কোনো সমস্যা নেই, তো তুমি যাও। আচ্ছা, আজকে আমি একা যাচ্ছি, কালকে কিন্তু আমরা দুজন মিলে ঘুরতে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখছো এখনো গল্প করতেছো, যাও তো আগে গিফট আগে নিয়ে আসো, ওঠো। আচ্ছা আমি যাচ্ছি। শোনো, মার প্রতি খেয়াল রাখো আর মাকে খাইতে দিও। তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে মাকে যেন আমি খাইতেই দিই না। আচ্ছা এইগুলো তোমাকে বলতে হবে? হাজার হোক, আমি তো এই বাড়ির বউ, আর মাকে খাইতে দিয়ে সেবা যত্ন করা এটা তো আমার দায়িত্ব। তুমি চিন্তা করো না, যাও। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ আমি বাড়ির বউ, আমাকে কত সেবা করতে হবে, এটাই সুযোগ। সোহেল তো আস্তে আস্তে রাত হবে, এই বুড়িটার না খুব সাহস বেড়ে গেছে, উত্তম মধ্যম আর একবার দিতে হবে। সতর্ক না করে দিলে যদি বাইসান মুখ ফসে কিছু বলে ফেলে, তখন তো আমার বিপদ হবে। দেখি বুড়িটা কোথায়। বাবা বাবা, তোরা যে আমি সারা ডিস্ট্রিক্টে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে এত সুন্দর করে বসে আছিস কেন বৌমা? কেন বাবা? মানে কি, বেলা কত বাজে? এই সংসারে একটা কাজ হয়নি, রান্না বান্না হয়নি, সেগুলো কখন করা হবে? কেন রান্না তুমি করবে? আব্বা শুনতেছ এই মহিলার কথা?
এই মহিলা কত বড় সাহস, বলে আমি কি করব? এই রান্না বান্নাগুলো কে করবে? বৌমা, তুমি কত সুন্দর করে সোহেলের সামনে বললে যে আম্মা এখন থেকে এই বাড়ির কোনো কাজ আপনার করা লাগবে না, রান্না বান্না উঠান ঝাড় দিয়ে থাল বাসন মাজা সব কাজ আমি করব। আবার তুমি এখন আমাকে এসব কথা বলতেছো কেন? বাড়ি আমি তো সেটা সোহেলের সামনে বলছিলাম একটু ভালো সাজার জন্য, তোর ঘটের মধ্যে কি এই বুদ্ধিটুকু নাই? হ্যাঁ শোন, ওটা তো সোহেলকে একটু দেখানোর জন্য বলছিলাম সব কাজ আমি করব। আর তাছাড়া আজকে তো সোহেল নাই, সোহেল আমার জন্য না বড় একটা গিফট আনতে গেছে। আর আমি সোহেলকে জিজ্ঞেস করছি সোহেল কখন আসবে, সোহেল আমারে বলছে আস্তে আস্তে রাত হবে। আর এই যে দেখ, তুই যে সংসারে সব কাজ করবি, রান্না বান্না করবি, এটা তো তোর ছেলে দেখতেছে না। সোহেল মনে মনে ভাববে যে আমি সব কাজ করছি। আমি বলি কি, কথা না বাড়ায় যা, সুন্দর করে যে রান্না বান্নাটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট কর, তারপর ঘর ছাদ দিবি, থালা বাসন মাজবি, যা কাজ আছে সেগুলো করবি। আর হ্যাঁ, আমার কিছু কাপড় চোপড় নোংরা হয়ে আছে, ওগুলা খেঁচে দিবি যা। তোমার বলা শেষ? দেখো, সহ্যের একটা সীমা থাকে, আর তুমি সেই সীমা পার করে যাচ্ছ। শোনো, একটা কথা মনে রেখো, সব কিছুর উপরে না আল্লাহ একজন আছে। তুমি আমার উপরে যে এত দিন যাবত যে অত্যাচার অন্যায়গুলো করতেছো, এগুলো আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। আর একটা কথা বলি, এমন কিছু করো না যাতে আমার সোহেলের কাছে আমি সব কিছু বলতে বাধ্য হই। দেখলি তো কত বড় সাহস। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, ওর মুখে খুব বুলি ফুটছে না। সোহেলের ভয় দেখাচ্ছিস তুই আমারে, সোহেল দেশে আসছে আর তুই হাতির 5 পা দেখছিস। আজকে তোর আমি এমন শিক্ষা দিব যেন তোর কাছে মনে থাকে। এই কি হচ্ছিস? হ্যাঁ কি ভাবছিস তুই? সোহেল সোহেল ডাকলে সোহেল কি তোকে বাঁচাতে আসবে? শোন, তুই মনে হয় ভুলে গেছিস না তোরে আগের বার কিভাবে হাতটা পুরাই দিছিলাম, তারপর সোহেল আসে কি সুন্দর বানাই মিথ্যা কথা বললাম, তরকারি হাতের উপর পুড়ে গেছিল। আজকে তো সোহেল নাই, আজকে তোর এমন মার দেবো না, একদম তোর হাতের থেকে পা পর্যন্ত এমন পিটাবো, সোহেল এসে যখন জিজ্ঞেস করবে তখন কি বলবো জানিস? তোমার মা বাথরুমে যায় পা স্লিপ করে পড়ে গেছিল, তারপরে এই অবস্থা হয়েছে। তখন সোহেল তো কিচ্ছু জানতে পারবে না। তুই আমার সোহেলের হয়ে দেখিস না? হয় তোর এখন কি আছে? ডাক ডাক তুই সোহেলকে, দেখে সোহেল করতে গেছ। ডাক কি হয় আজকে তোর তো আমি শেষ শেষ। এগুলো কি? এই আমার মাকে আদর করো, এই আমার মাকে যত্ন করো, তাই না? আরে না, রিহার্সেল, আমার সাথে একটা নাটকের রিহার্সেল করতেছিলাম। রিয়াকশন করতে না? তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না? ও, তুই তো ভাবছিস তোর জন্য বড় একটা গিফট আনতে গেছি, তুই গিফটের আশায় অপেক্ষা করছিস, তাই না? আমি সব কিছু জানি। তুই আমার মাকে নির্যাতন করিস, অত্যাচার করিস, আমার মাকে কষ্ট দিস। ও, তুই কি করে ভাবলি? আমি কেমনে করে জানলাম? তুই তো আমার মাকে না করতে বলছিস, যে যেন আমার মা আমাকে কিছু না বলে। সোহেল, বিশ্বাস করো, আমার কথাটা শোনো, আমি কিচ্ছু করিনি। আমি নির্দোষ, সত্যি বলছি আমি নির্দোষ। হ্যাঁ, তুই তো নির্দোষ, তুই কোনো কিছুই করিস নাই, তুই কোনো অপরাধই করিস নাই। তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি। তাহলে শোন, আমি কিভাবে জানি। মা, তুমি জঙ্গলের মধ্যে মন খারাপ করে বসে আছো কেন? না বাবা, এমনি। না মা, আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। তোমার কি হয়েছে আমাকে সব খুলে বলো না মা। আরে বাবা, কিচ্ছু হয়নি। তুই অনেক দিন পর দেশে আসছিস, এই জন্য মনে হচ্ছে তোর মার কিছু একটা হয়েছে। না রে, কিচ্ছু হয়নি বাবা। মা, আমার কসম, তুমি সব সত্য কথা বলো। কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বসে থাকলে আমার তো ভালো লাগে না। প্লিজ মা, আমাকে বলো না। তুই মাথার কসম দিলি বাবা। তুমি বলবা কিনা বলো। দেখ সোহেল, আমি চাই না যা কিছু হয়েছে সেসব শুনে তুই মন খারাপ কর, সংসারে অশান্তি কর। আমি এসব কিছুই চাই না বাবা। মা, তারপরেও আমার কাছে মনে হয় তুমি ভালো নেই। তোমার বৌমা তোমাকে অত্যাচার করে, নির্যাতন করে, কিন্তু তুমি আমার কাছে এগুলো লুকাচ্ছ। সত্যি করে বলো, সূচনা কি সত্যি তোমাকে নির্যাতন করে? হ্যাঁ বাবা, তুই প্রবাসে যাওয়ার পর থেকে বৌমা সব সময় আমার উপর নির্যাতন করে, এত মারধর করে তুই জানিস না বাবা। আমাকে খাইতে দেয় না ঠিক মতো, ওষুধ দেয় না, কোনো কিছুই দেয় না, কথায় কথায় গায়ে হাত তোলে। মা, আমি সব বুঝতে পারছি। মা, আমি যেভাবে বলি তুমি শুধু সেভাবে কাজটা করো, আমি দেখতেছি কি করা যায়।
চলো ভিতরে চলো। আমার মা এই কথাগুলো বলতে চায়নি, কিন্তু যখন আমি আমার কসম আমার মাকে দিছি, আমার মা সবকিছু বলছে। অথচ আমি তোকে কত বিশ্বাস করতাম, আমি তোকে পাগলের মতো ভালোবাসতাম। জানিস, ওই প্রবাসে আমি তখন অনেক কষ্ট করতাম, অনেক পরিশ্রম করে রুমে আসতাম। আসার পরে আমি নিজে ফ্রেশ হওয়ার আগেই তোকে ফোন দিতাম। ফোন দিয়ে মায়ের কথা জিজ্ঞাসা করতাম, মা কেমন আছে, মা কি করতেছে। তুই আমাকে ভালো ভালো কথা বলতি। আমার রুমমেটকে সবাইকে বলতাম, দেখ আমি কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, তোর মতো একটা বউ আমি পাইছি। আমার বউটা না অনেক ভালো, আমার মায়ের অনেক যত্ন করে, নিজের মায়ের চাইতে আমার মাকে বেশি ভালোবাসে। এরকম বউ সবার কপালে হয় না। সবাই আমার কথা শুনে সবাই বলতো, যদি সোহেলের বউর মতো আমাদের বউগুলো হইতো, তাহলে আমাদের বাবা মাও অনেক সুখে থাকতো, অনেক শান্তিতে থাকতো। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তোর এই কথাগুলোর পিছনে, তোর এই মিথ্যা কথা বলার পিছনে অনেক সত্য লুকিয়ে আছে। অথচ তুই দিনের পর দিন, রাতের পর রাত আমাকে মিথ্যা কথা বলছিস, আর আমি সেগুলো মিথ্যা কথাকে সত্য ভাবছি। আমি ভাবছি তুই সত্যি একটা ভালো একটা মেয়ে, তুই আমার মাকে অনেক সেবা করিস, অনেক যত্ন করিস। আমার মাটা না অনেক সুখে আছে। আমি যখন প্রবাস থেকে আসলাম, তখনই দেখে আমার সন্দেহ হয় আমার মায়ের হাত পুড়ে গেছে না তুই তাকে পুড়িয়ে দিয়েছিস। কিন্তু আমি কিছু বলতে পারি না। তখন আমি তোকে বিশ্বাস করতাম, আর এতটা বিশ্বাস করতাম কেন জানিস? আমি তোকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। দেখ, তোকে আমি ভালোবেসে এই বাড়িতে বউ করে নিয়ে আসছিলাম। আমার মা একবারও জিজ্ঞাসা করেনি তোর বাবার নাম কি, তোর বংশ পরিচয় কি, তুই কোন বংশের মেয়ে। আমার মা শুধু একটাই প্রশ্ন করছিল, বাবা সোহেল, তুই সুখে থাকলেই আমি সুখী। তুই যদি এই বউকে নিয়ে সুখে থাকিস, আমার কোনো আপত্তি নেই। তোমার কাছে আমার একটাই চাওয়া ছিল, যাই হয়ে যাক, যাই ঘটুক না কেন, আমার মা যেন কোনো কষ্ট না পায়। তুই আমাকে কথা দিছিলি তোর জীবন থাকতে আমার মা কখনো কষ্ট পাবে না। তোর জীবনের বিনিময় হলেও আমার মাকে তুই সুখী করবি, এইটা সুখের নমুনা। একজন মা এতটা অসহায় তবুও বলতে পারে না, বাবা সোহেল, তোর বউ আমাকে নির্যাতন করে, তোর বউ আমাকে অত্যাচার করে। কারণ আমার মা ভাবতে এই কথাগুলো যদি আমি শুনি তাহলে আমি কষ্ট পাবো। আমার মা আমাকে কষ্ট দিতে চায় না। তাহলে বুঝতে পারছিস আমার মা কতটা আমাকে ভালোবাসে। এতটা ভালোবাসার কারণে এত কষ্ট করছে, এত অত্যাচার সহ্য করছে, তবু একবারও বলেনি। কারণ আমার কষ্ট হবে, একজন সন্তানের কষ্ট হবে। যদি মা যদি এতটা কষ্ট সহ্য করতে পারে, তাহলে একটা সন্তান কি করতে পারে সেটা তুই বুঝতে পারছিস। আমার এখন ইচ্ছা হচ্ছে তুই আমার মাকে যেরকম নির্যাতন করছিস, যেরকম অত্যাচার করছিস, আমিও ঠিক সেরকম তোকে নির্যাতন করি, অত্যাচার করি। কিন্তু আমার মা ছোট থেকে এই শিক্ষাটা দেয়নি যে কাউকে নির্যাতন করব, কাউকে অত্যাচার করব। আমি তোর সঙ্গে সংসার করব না, আমি তোকে তালাক দিয়ে দিব। আব্বা, আপনি আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। আমি ওর মুখটা দেখতে চাই না। ফাদ্দার, আমার ত্রিসীমানায় যেন তোর মুখ না দেখি, তোর ছায়াটাও যেন না দেখি। সোহেল, শোনো না, আমি বলি কি, তুমি এত বড় শাস্তি আমাকে দিও না, আল্লাহ দয় লাগে। আমি জানি আমি যা করছি সব অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দাও না সোহেল, একটাবার ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে ক্ষমা করব, আবার তোকে রেখে আমি প্রবাসে যাব, আর তুই আমার মাকে নির্যাতন করবি, অত্যাচার করবি। আমি ঠিক মতো খাইতে পারবো না, ঘুমাতে পারবো না, সবসময় টেনশন হবে। না জানি আমার মাকে অত্যাচার করতেছে, না জানি আমার মাকে হাত পুড়িয়ে দিয়েছে। শুধু তাই না, তুই আমার মাকে নির্যাতন করতে করতে মেরে ফেলবি আর বলবি আমার মা স্টক করে মারা গেছে। আমি সেটা নিতে পারবো না। তাই তোর মতো কাল নাগিনীকে আমি এই বাড়িতে দেখতে চাই না। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। সোহেল, বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করবো না। তো তোমার দিব্যি এইবারের মতো তুমি আমার ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। তুই যেটা করছিস সেটা ক্ষমার অযোগ্য। আমি তোকে ক্ষমা করতে পারবো না। তাই ভালোই ভালো বলছি, এই বাড়ি ছেড়ে চলে যা। আর যদি না যাস, আমি তোকে নির্যাতন করে অত্যাচার করে মেরে ফেলবো। যা বলছি, যা। আপনি ছেলে সত্যি মানে আমাকে মেরে ফেলবে। আম্মা, আপনি দোয়া লাগে আম্মা, আপনি ছেলেকে একটু বুঝেন না আম্মা। ও আম্মা, আমি তো আপনি মেয়ের মতো, দেখেন আপনি মেয়ে যদি কোনো অন্যায় করতো, এই দেখেন আমি আপনার পা ধরে ক্ষমা যাচ্ছি আম্মা। ও আম্মা, আপনি ছেলেকে বুঝেন না,
ও এখন খুব ক্ষেপে আছে আম্মা, একটু বুঝান প্লিজ। মা, এই ডাইনির কথা তুমি বিশ্বাস করো না। ও তো মানুষ না, ও মানুষরূপী জানোয়ার। আর জানোয়ার যদি না হয়তো একজন মানুষকে কিভাবে এত নির্যাতন করে, কিভাবে এত অত্যাচার করতে পারতো? আম্মা সোহেল, একটা বার একটু ভেবে দেখ বাবা, ওকে ক্ষমা করা যায় কি না। মা, আমি আর এই ভুলটা দ্বিতীয়বার করতে চাই না। আমি ওকে ক্ষমা করতে পারবো। সোহেল প্লিজ প্লিজ, এই একটা বার ক্ষমা করো। না, তোর মতো মেয়ের কোনো ক্ষমা নেই। বের হতে বলছি, যা বের হ, বের হ বলছি। ঠিক আছে, চলে যাচ্ছি। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আসলেই তো আমি যা অন্যায় করছি, তারপরে এই বাড়িতে থাকা সত্যি আমাকে মানায় না। বাবা চল। চল মা।